নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে। আমরা জানি একদিকে যখন 1975-এর পর সেফ প্লেসে রয়েছেন, ভারতে রয়েছেন শেখ হাসিনা, তখন অন্যদিকে বাংলাদেশ, সেখানে তদারকি সরকার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ ফের বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রদের বৈঠক হবে বাংলাদেশে। সেখানে তদারকি সরকার গঠনের উদ্যোগ জোর কদমে। আজ ফের বৈঠক আন্দোলনকারী ছাত্রদের। তারা বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ছাত্রদের এই বৈঠক থেকে ঠিক মূলত কি অবস্থান বোঝা যাবে? দেখো, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। গতকাল রাষ্ট্রপতি ভবনে ছাত্র আন্দোলনের যারা মুখ অর্থাৎ 13 জন সদস্য তারা বৈঠক করেছে। সেখানে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া হয়েছে, তো সম্মতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির তরফে। এবার উপদেষ্টা মন্ডলী অন্যান্য সদস্য কারা হবে সে বিষয়টা কিন্তু ঠিক করা হবে। আন্দোলনকারী ছাত্রদের যে নেতৃত্ব রয়েছে তারা এবং রাজনৈতিক দলগুলি তারা নিজেদের মতো বৈঠক করে আলোচনা করে উপদেষ্টা মন্ডলীর যে অন্যান্য সদস্য তাদেরকে করা হবে সে বিষয়টাকে ঠিক করা হবে। সেক্ষেত্রে আমি জানতে পারছি সেক্ষেত্রে আজকে আন্দোলনরত যারা বা আন্দোলনকারী ছাত্র দল যারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তারা অংশ নিয়েছেন, সেই 13 জন সদস্যের একাংশ আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বিএনপি, কংগ্রেস পার্টি, তাদের সঙ্গে আজকে তারা বৈঠকে বসতে চলেছেন এমনটা আমরা জানতে পারছি। এবং সেই বৈঠকে উপদেষ্টা মন্ডলীর সদস্য কারা হবে এবং অন্তর্বর্তী সরকারের কার্য কি হবে বা কাজ কি হবে বা কিভাবে সরকার এগিয়ে নিয়ে যাবে, প্রাথমিকভাবে কিন্তু সরকার গঠন আগে আলোচনাগুলো হওয়ার কথা জানা যাচ্ছে। একেবারে অমিত, এবং তদারকি সরকারের শপথ গ্রহণের দিন নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। ধন্যবাদ অমিত। বাংলাদেশের তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্ররা। বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানও, এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। সেখানেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। সরকারে এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সেই বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়াই সবাই খুশি, দাবি করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh.
She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. The similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh, have a caretaker government so that they can have a fair and transparent election. বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ, দাবি করছেন মোহাম্মদ ইউনূস। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. গণতন্ত্রে জনমতকে প্রাধান্য দিতে হবে। In democracy, anybody come in. Trump is getting elected. Everybody hates it. I hate the way he does. Doesn't mean that he cannot run the election. So this is democracy. People, whether it's Jamaat or BNP or anybody, you have to accept democracy. There's no escape from that. You have to get rid of all those ideas that is Jamaat. Either you do it in India like that. This is Jamaat. You cannot do that. Or in Bangladesh or anywhere else. Democracy is democracy. Everybody has a right to vote, right to express their opinion, as long as they obey the rules of the law. 1975 পর ফের ভারতের সেফ হাউসে রয়েছেন মুজিব কন্যা। তবে প্রশ্ন উঠছে, এরপরে গন্তব্যস্থল কি হবে? হাসিনার পরবর্তী গন্তব্য কি ইউরোপ? আগামী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে, শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দিল্লিতে আশ্রয় নেন মুজিব কন্যা। আগামী 24 ঘন্টার মধ্যে তার একদিকে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে শেখ হাসিনা, আর অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ খালেদা জিয়া তিনি জেল মুক্ত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি, শেখ হাসিনার পদত্যাগের পরেই তার জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল থেকে ছাড়া পান খালেদা জিয়া। 2018 সালে 17 বছরের জন্য খালেদা জিয়ার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আর্থিক তছরুপের দায়ে কারাদণ্ড হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতা খালেদা জিয়ার। আর এই পরিস্থিতিতে আজই বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। একদিকে আমরা দেখলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি জেল মুক্ত হয়েছেন, এবং অন্যদিকে আজই বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি তারিক রহমান। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সেক্ষেত্রে আজকে যে তারিক রহমান বাংলাদেশে ফিরতে পারেন, তারপর ওনার ভূমিকা ঠিক কি হতে পারে বা কি অবস্থান হতে পারে বিএনপির, কি জানা যাচ্ছে? দেখো, তারিক রহমান তিনি অ্যাক্টিং চেয়ারপারসন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি বলা যেতে পারে বাংলাদেশের বাইরে থেকেও বিএনপির অন্যতম তালিকা সচিব ছিলেন। তারিক রহমান যিনি 2004 সাল দেশে যে ক্যাম্পেইনে ভারতীয় সমস্ত পণ্য সেই সমস্ত পণ্য বয়কটের সোচ্চার দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশের এক অংশের মানুষ, এবং তার পেছনে বিএনপির এই নেতারই ইন্ধন ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে তারিক রহমানের ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং অন্যদিকেও এটাও দেখার যে বিএনপির প্রভাব যে বাংলাদেশে বাড়ছে, সেই প্রভাবেরও কিন্তু এটা এক প্রতিফলন। কারণ আমরা দেখেছি যে যদি ঘটনা পরম্পরা দেখা যায়, একদিকে খালেদা জিয়ার জেল মুক্তি, তার পাশাপাশি গতকালের যে বৈঠক সরকার গঠনের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য যে বৈঠক, সেখানে বিএনপির উপস্থিতি এবং তাদের মতামতের ইকুয়ালি গুরুত্ব পাওয়া, এবং তার পরপরই আজকে তারিক রহমানের ফিরে আসার সম্ভাবনা যেটা দেখা দিচ্ছে, সব মিলিয়ে বিএনপি যে আস্তে আস্তে নিজের প্রভাব বাংলাদেশে অনেকটাই বাড়াতে চাইছে, এবং বাংলাদেশের রাজনীতিতে আবারও তারা